বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। ভারতের কূটনৈতিক পরিবারকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া তাদের নিজস্ব বিষয়। বিকেলে মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কথা বলেন। সেই সাথে কিন্তু তিনি এটাও জানিয়েছেন যে পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া হয়েছে, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। রিপোর্ট সুফিয়ান ফারাবির। প্রায় 2 সপ্তাহ পর নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কথা বলেন রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া, ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা ও বাংলাদেশে চীনের ড্রোন নির্মাণ কারখানা স্থাপন সহ আরও কয়েকটি বিষয়ে। আর সংকেত যে কি আমি ঠিক বুঝতে পারছি। এ সময় প্রশ্ন ওঠে লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে। সিচুয়েশনটা এরকম দাঁড়িয়েছে, যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে সৌদিরা ইনসিস্ট করছে তাদেরকে যেন আমাদের পাসপোর্ট আমরা রিনিউ করে দিই। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের প্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থ জড়িত থাকে। এইটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়, কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা এটা করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই 69,000-কে বাংলাদেশি পাসপোর্ট দেবো। এটার কারণে শুনুন, পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। সম্প্রতি ঢাকায় অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশে তাদের নিরাপত্তা সংকটের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। তবে উপদেষ্টা বলছেন এটি ভারতের নিজস্ব বিষয়। তারা যদি তাদের পরিবার পরিজনকে ফেরত নিতে চান, তো এ ব্যাপারে আমাদের তো কিছু করার নেই, নিতেই পারে। নিরাপত্তা সার্বিকভাবে আমরা মনে করি যে এখন পর্যন্ত নিরাপত্তার তেমন কোনো বিঘ্ন ঘটেনি। আমরা যদি এর আগের দিকেও তাকাই, পূর্ববর্তী যখন নির্বাচন হতো, এখন তো হয় না, মাঝে তো হয় নাই অনেকদিন, সেটা কথা বাদ দিলাম, তখনও কিন্তু নির্বাচনকালীন সময়ে ছোটখাটো কিছু সংঘর্ষ, কিছু মারামারি, কিছু ধাক্কাধাক্কি এগুলি হতো সব সময়। এবার তার থেকে কোনো বেশি কিছু হয়েছে এটা তো আমার তো মনে হচ্ছে না। বাংলাদেশে চীনের ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান গণমাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি। আমি পত্রিকাতে দেখলাম যে হচ্ছে। না, এই ধরনের কোলাবোরেশন তো হচ্ছে। তো একটা ফ্যাক্টরি যদি হয়, একটা ফ্যাক্টরি হওয়া তো আসলে ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। এখন যদি অন্য কেউ যেটা প্রশ্ন তুমি করতেছো, অন্যদিন, এখন বিষয়টা হচ্ছে যে ভারতে যা কিছু হয় অথবা পাকিস্তানে যা কিছু হয়, এটা নিয়ে কি আমার কি মতামত, সেটা কোনো গুরুত্ব আছে? এছাড়া শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগের বিষয়টি বলবৎ আছে বলে নিশ্চিত করেন উপদেষ্টা। ডেপুটি হাইকমিশনার করা হয়নি, তাকে সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বলুন, দেওয়া হয়েছে, হ্যাঁ, বহাল আছে। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ের তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অন্য দেশের নাক গলানোর কোনো সুযোগ নেই। ভোট নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ করে হুঁশিয়ারি জানিয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচনের পরিবেশ নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। শারমিন নীরা রিপোর্ট। अगर अनफेयर इलेक्शन हो, रिग्ड इलेक्शन हो, तभी ये आ सकते हैं, नहीं तो बिल्कुल आना इनका नामुमकिन। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার ও দেশটির রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বুধবার সচিবালয়ের সাংবাদিকদের তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের এ ধরনের মন্তব্যের সুযোগ নেই। নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, সেখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। তার বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু কে জিতলে কি ধারণা করবে, জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না। ভোটের পরিবেশ সন্তোষজনক বলে মনে করেন উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি কোনোটা আইন শৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায়, তখন সেটা সরকারের দায়িত্ব। তার আগ পর্যন্ত কে কার জনসভায় কি বললো না বললো, তো সেটা সরকারের দায়িত্ব না। ভোট নিয়ে একটি গোষ্ঠী গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজওয়ানা হাসান। আওয়ামী লীগ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। ভোটের পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। উপদেষ্টা আরও বলেন, সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নির্বাচনের একটা আমেজ শুরু হয়েছে। শারমিন নীরা, 71, ঢাকা।
নির্বাচনের মাঠে কেউ বাড়াবাড়ি করছে কিনা সে বিষয়ে ইসির কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিশ্চিয়ানসেন। দুপুরে সিইসির সঙ্গে বৈঠকের পর তিনি বলেন যে সরকারি ক্ষমতায় আসবে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে ভোটের মাঠে কোনো দলের পক্ষ নেবে না তার দেশ। ফারজানা আক্তারের প্রতিবেদন। ঢাকার দূতাবাসে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এদিন সিইসির সাথে আলোচনায় বসেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচন নিয়ে খুবই উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র। এই নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেবে না জানিয়ে নবনিযুক্ত এই রাষ্ট্রদূত বলেন, নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করবে তার দেশ। সিইসির সাথে সুন্দর একটি বৈঠক হয়েছে সংসদ নির্বাচন নিয়ে। তিনি ইসির প্রস্তুতি তুলে ধরেছেন। আমি আগামী নির্বাচন নিয়ে উচ্ছ্বসিত। এই নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা তাদের প্রতিনিধি বাছাই করবে, যাকেই বাছাই করবে আমরা তাদের সাথে কাজ করব। আশা করি আগামী নির্বাচন অনেক ভালো হবে। পরে ইসি সচিব জানান, আচরণ বিধি নিয়ে যেসব অভিযোগ এসেছে সেগুলো জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত, আর আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও জানতে চান যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূত। ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। ওনারা জানতে চাচ্ছিলেন যে কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে। আর যদি স্পেসিফিক কোনো কিছু বলেন তাহলে আমরা এটার উত্তরটা দিতে পারবো। আনুষ্ঠানিকভাবে না পাঠালেও স্বাধীনভাবে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস দেশের 4টি জায়গায় পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি। ফারজানা আক্তার, 71, ঢাকা। এদিকে একদিন বিরতি দিয়ে আবারও নির্বাচনী গণসংযোগে নামলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনভর ঠাকুরগাঁও 1 আসনে গণসংযোগ করেছেন তিনি। এ সময় কর্মসংস্থান বাড়ানো, ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ এবং দেশের শান্তির রাজনীতির পরিবেশ সৃষ্টির অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। সবুজ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি সরকারের আমলে কৃষকের 5,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছিল। এবার ক্ষমতায় গেলে কৃষকের উন্নয়ন, সারের ন্যায্য দাম নির্ধারণ ও ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন নতুন কলকারখানা করতে হবে, যেখানে লাভ হবে, আমার বেশি মানুষকে আমি চাকরি দিতে পারবো এবং আমাদের ইনকাম বাড়বে। এবার নিজের রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে সবার কাছে ভোট চান বিএনপি মহাসচিব। এরা বয়স অনেক হয়ে গেছে, আর সামনের দিকে ইলেকশন করতে পারবো বলে মনে হয় না। তো সুতরাং আমি চাইবো আপনাদের কাছে দয়া করে আপনারা যদি আমাকে 12 তারিখে ধানের শীষে ভোট দেন, তাহলে আপনাদের কাজ করার সুযোগ আমি পাবো। কি আমি আপনাদের কাছ থেকে ভোট পাইতে পারি? আমার মার্কাটা কি বলেন তো? হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মির্জা ফখরুল। দেশে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে আরো ভালো করার চেষ্টা করব। বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে একটা শান্তি নিয়ে আসার চেষ্টা করব। এটাই এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। মির্জা ফখরুলের এসব প্রতিশ্রুতির উপর আস্থাও রাখছেন স্থানীয় ভোটাররা। সারকে আমরা যেভাবে হোক আমরা ছেপড়িগুড়া মানুষ একত্রিত হয়ে যেন আমরা ধানের শীষে ভোট দিয়ে তাকে উন্নত করতে পারি। ঠাকুরবাসী মনের খবর মির্জা ফখরুল বুঝে। আলমগীর স্যার খুব ভালো, সবাই ধানের শীষে ভোট দিব, জিতাবো। ভালো মানুষের কারণে আমরা উনার ভক্ত এবং আমরা বারবার উনাকে এই কেন্দ্র থেকে নির্বাচিত করি। তিনার মতো ব্যক্তি গোটা বাংলাদেশে নয়, এশিয়া মহাদেশে হবে না এরকম ব্যক্তি। আমরা তিনাকে হারালে আর এরকম নেতা গোটা ঠাকুরগাঁও, গোটা বাংলাদেশে আমরা পাবো না। ঠাকুরগাঁ 1 আসনে উনি বিপুল ভোটে এবার জয়লাভ করবে ইনশাল্লাহ। আমাদের কতগুলা রাস্তাঘাট বাকি আছে, সার যত এগুলা করে দে। দিনভর 2 ইউনিয়নের 12টি গ্রামে জনসংযোগ ও পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবুজ মাহমুদ, 71, ঠাকুরগাঁও। নির্বাচনে নিজ দলের প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নিজ আসন ঢাকা 15-র মিরপুর এলাকায় সকালে গণসংযোগে এই শঙ্কার কথা জানান তিনি। সেই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে
তাহলে শিক্ষা খাতে অগ্রাধিকার দেওয়া হবে। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। উত্তর ও দক্ষিণাঞ্চলের পর বুধবার নিজ আসন ঢাকা 15-তে গণসংযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মিরপুরের কাফরুল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় আশ্বাস দেন, ক্ষমতায় গেলে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে জামায়াত। আমরা শিক্ষাকেই মনে করি যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের সেবা করার সুযোগ দেন, আপনাদের সবাই দোয়া ভালোবাসায় সমর্থন, তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো এডুকেশন, সেকেন্ড প্রায়োরিটি এডুকেশন, থার্ড প্রায়োরিটি আমাদের। আগামী নির্বাচন নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে দাবি করে ডক্টর শফিকুর রহমান জানান, সংশ্লিষ্টদের সাথে কথা বলে এর সমাধান খোঁজা হবে। আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হোক, একটা আমাদের মধ্যে হারমোনিয়াস রিলেশন থাকুক, এবং সেই রিলেশনটা মেনটেন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। আর এখনই যদি আমরা মারামারি করি, বিভিন্ন ধরনের ঝগড়ায় লিপ্ত হই, তাহলে আগামীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে কি? নির্বাচনের মাধ্যমে দেশকে শৃঙ্খলার দিকে নেওয়ার আশাবাদ জানান 11 দলীয় জোটের প্রধান। মামুন হুসাইন, 71, ঢাকা। সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র করছে দুটি দল, যাতে বিএনপি শেষ হয়ে যায়। কিন্তু তিনি এর সাথে হুঁশিয়ারিও দিয়েছেন, এতে কোনো কাজ হবে না। ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচার র্যালি উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। ধানের শীষের ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণা র্যালি, যেখানে অংশ নেয় এই আসনের 5টি থানার কর্মী সমর্থকরা। র্যালিটি মতিঝিল থেকে শুরু হয়ে শেষ হয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে। এই প্রচারে অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, যাদের নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই তারাই এখন বিএনপি নিয়ে সমালোচনা করছে। যদি বিএনপিকে শেষ করে দেওয়া যায়, তারা যে কোনোভাবেই ক্ষমতা যদি যেতে পারে, এই দেশটাকে তারা সর্বনাশ করে ফেলবে। এই নির্বাচন বানচাল করার জন্য, এই নির্বাচন থেকে দেশের মানুষকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য আজকে চক্রান্ত চলছে, এই কথাটি আমাদের স্মরণ রাখতে হবে। কোনো রকম উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশও দেন মির্জা আব্বাস। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এদিন ঢাকার সব কয়টি আসনে জোর প্রচার চালিয়েছেন বিএনপির প্রার্থীরা। তারা চষে বেরিয়েছেন আসনগুলোর অলিগলিতে। ঢাকা 4, 14 ও 16 আসনের প্রার্থীদের গণসংযোগ ছিল উল্লেখ করার মতো। আপনার দেশি আমি। আর ঢাকা 12 আসনের বিএনপির জোটসঙ্গী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের প্রচারে অংশ নেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মাহিলা ইসলাম, 71, ঢাকা। মুখে হ্যাঁ ভোটের কথা বলে গোপনে না ভোটের প্রচারণা চালিয়ে মুনাফিকি কাজ করছে বিএনপি। কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনী পথসভায় এমন অভিযোগ করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় দলটির যুব শক্তির আহ্বায়ক হুঁশিয়ারি দেন, কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। জন্মস্থান কুমিল্লার মুরাদনগরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জেলার 3 সংসদীয় আসনে জোট সঙ্গী জামাতের ইউসুফ সোহেলের পক্ষে ভোট চান। এ সময় তার হাতে দাড়িপাল্লা তুলে দেন তিনি। এর আগে দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর আসনে নির্বাচনী প্রচারণা চালান আসিফ। এ সময় গণভোট ইস্যুতে তিনি বিএনপির ভূমিকার সমালোচনা করেন। যে তারা মুখে মুখে বলে তারা হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু মাঠ পর্যায়ে তারা না ভোটের পক্ষে তৈরি করছে। তারা অনেক সময় অনেকে মুনাফিক বলে থাকে, তো তাদের মুখে একরকম আর কাজে একরকম, এটা কি মুনাফিকি না? তার দাবি, বিভিন্ন কার্ড দেবার প্রতিশ্রুতির নামে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে। এই কার্ড পেতে চাঁদা দিতে হবে বলেও নিজের শঙ্কার কথা জানান সাবেক এই উপদেষ্টা। শত শত কার্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করার এক ধরনের পরিকল্পনা দেখছি আমরা। আপনারা তো কার্ড দিবেন বলছেন, একই সাথে এটাও আমাদেরকে বলে যাবেন যে কার্ড নেওয়ার জন্য কত টাকা করে চাঁদা দিতে হবে।
কারণ আমরা বাংলাদেশের জনগণ গরিব মানুষ। যদি আগামী মাসে নির্বাচনের পর 1000 টাকা চাঁদা দিতে হয়, ওইটার হিসাব আজকে থেকেই করতে হবে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা গণভোটে হা ভোটের পক্ষে প্রচার চালান। জাতীয় নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। অনেকে ভয় দেখাচ্ছে না যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে কেন আমরা ভোট কেন্দ্রে যাব? কারণ তারা সেই শেখ হাসিনার মডেল ফলো করতে চায়। যারা শেখ হাসিনার মডেল ফলো করতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো, আপনারা ভুলে গেছেন এটা এক নতুন বাংলাদেশ। ভোট ডাকাতি করতে চাইবেন, হাসিনার মতো পরিণতি হবে। কুমিল্লার পর ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি পথসভার মধ্য দিয়ে শেষ হবে এনসিপির তৃতীয় দিনের নির্বাচনী প্রচার। রাশেদ আনিস, ৭১, কুমিল্লা। এদেশ জালিয়াতির কারখানা, এতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার ১.৫ বছরের মাথায় এমন মন্তব্য করলেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে ডিজিটাল ইনোভেশন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানিয়েছেন। তার মতে সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ 5 বছর হওয়া উচিত, এতে সরকারের সুবিধা মানুষের কাছে পৌঁছবে। নূরনবী সরকারের প্রতিবেদন। ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ইনোভেশন মেলার আয়োজন করে আইসিটি বিভাগ। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বক্তৃতায় জানান, ইন্টারনেট বন্ধের কারণেই 2024 সালে মহাশক্তিশালী সরকারের পতন হয়। ফুটন্ত তেলের মতো টকবক করছিল, কি হয়েছে? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কারণ বুঝতে পারেন ইন্টারনেটটা তার প্রাণের কত প্রিয় জিনিস, এটা সহ্য করতে পারতেছে না। এমন টকবক করলো এই উত্তেজনায়, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। এই ইন্টারনেট বন্ধ তার একটা বড় ভূমিকা রেখেছিল। তিনি বলেন, জনসেবার স্বার্থে সরকারি কর্মচারীদের 5 বছর পর পর বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া উচিত। আমি বলছি সরকারি কর্মচারী 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না, কেন হতে তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে, এর থেকে বেরোতে পারে না সে। আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে। এ সময় আক্ষেপ করে ডক্টর ইউনূস বলেন, এদেশের রাজনীতিবিদ আর আমলারা শুধু ঠেকার কাজ করে দিন পার করেন, কেউ সত্যিকারের নীতি বদলাতে চান না। সেই পরিবর্তনে কেউ জানে, সব ঠেকার কাজ। আমার টাকাটা, আমার ঠেকাটা সামনে দিতে হলো, আমার প্রমোশন হবে, আমি অন্য জায়গাতে চলে যাব। রাজনীতিবিদও তাই, আমার মেয়াদটা কাটিয়ে দিয়ে আমি আবার পুনর্নির্বাচিত হলো। এই হলো ব্যাপার। সরকার পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এদেশ জালিয়াতির কারখানা, এ কাজে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশিরা। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, জাল। পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াত করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। জানান, তার বিদায় বেলায় বড় কাজ হলো পার্বত্য 3 জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা পৌঁছানো। আমরা যদি নিজেদের গতি। নূরনবী সরকার, ৭১, ঢাকা। নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে চলছে নানান ধরনের আলোচনা আর সমালোচনা। এই আমেজের বাইরে নন নেত্রকোনার হাওরের নারীরাও। সারা বছর হাওরের সাথে যুদ্ধ করে টিকে থাকা নারীরা ভাবছেন নির্বাচন নিয়ে। তারা চাইছেন এমন প্রতিনিধি আসুক যারা নারীদের শিক্ষা, স্বাস্থ্য, জীবন ও জীবিকার নিরাপত্তা দেবেন। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বছরের বড় একটি সময় পানিবন্দী থাকে নেত্রকোনার বিস্তীর্ণ হাওর এলাকার জনপদ। প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় এখানকার বাসিন্দাদের। বিশেষ করে নারীদের জীবন কাটে খুবই কষ্টে, তাই নির্বাচন নিয়ে থাকে না কোনো প্রত্যাশা। আগাম বন্যা, ফসলহানির ঝুঁকি আর চিকিৎসা সংকট নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় এখানকার নারীদের। এছাড়া শিক্ষা ও নিরাপত্তাও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই এবারও নারীদের প্রত্যাশা নির্বাচিত জনপ্রতিনিধিরা এসব সংকট দূর করবেন। একটা হসপিটাল তা হোক ভালো, আর বুধ মানুষ হোক, স্কুল চাই, একটা স্কুল দেখুন। আগামী সরকার যে আইব তার কাছে আমরা আশা করি
একটা গার্মেন্টস হোক, আমরা যাতে কাজকর্ম করে খাইতে পারি। সরকার যদি আইয়ে আল্লাহ রহমত করে বা আমরা রেখে দেয়, আমরা আলো বস্তা দেখে যদি কয় রাস্তাঘাটটি করে দিতে রাস্তাঘাটটি করে দিব। দ্রুত যে চিকিৎসা ব্যবস্থা এটা করা সম্ভবই না। ছেলে মেয়ে শিক্ষার হার একেবারে নাই বলেই চলে। এখানকার নারীরা চান যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা শুধু নির্বাচনের সময় নয়, দুর্যোগ আর সংকটের সময়েও তাদের পাশে থাকবেন। নারীদের ক্ষেত্রে কয়েকটা বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আর কি। হাওড়ের সমগ্র মানুষের জন্য নেওয়া দরকার। সারা বছর যেন নারীরা কর্ম পায় এবং সে যে কাজটা করে সেই কাজটার জন্য স্বীকৃতি হয়, এবং নারীদেরও আসলে শুধু ঘরে বাইরে দুই জায়গায় যে কাজ করতেছে সেই জায়গাটা হচ্ছে আরো বেশি গুরুত্বের সাথে আমাদের সকলের তুলে ধরা দরকার। নেত্রকোনা জেলায় নারী ভোটারের সংখ্যা 10,07,471 জন। এর মধ্যে হাওড়ে নারী ভোটার আছেন 1,84,984 জন। মনিরা কাজুরি, 71। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে তার গণসংযোগে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এগুলো ন্যায্য মূল্যে সে পাবে, অর্থাৎ সে বিক্রি করেছে ন্যায্য মূল্য পাবে। এছাড়া তিনি বলেছেন যে 18 মাসের মধ্যে 1,000, আমি দুঃখিত, 1 কোটি বেকারকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এই কাজগুলো আমাদের জন্য সুবিধা হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করা হবে, শিক্ষা ব্যবস্থাকে ভালো করা হবে এবং বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করবার জন্য সেইভাবে আমরা কাজ করতে থাকবো। আসেন জি ভাই, ভারতে কলেজ যাবেন, যখন ধানের শীষকে জয়যুক্ত করবেন, ধানের শীষকে জয়যুক্ত করলে তখন সব হবে, তাই না? আর যদি জয়যুক্ত করতে না পারেন তাহলে কিছু হবে নি, ঠিক না? তো আগে জয়যুক্ত করেন, তারপরে আপনারা আমাকে বলবেন যে কি কি করতে হবে। দর্শক, ঠাকুরগাঁয়ে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণায় আমরা তখন সরাসরি সেখানে ছিলাম। আর চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। থাকুন 71 এর সাথে।